আজ আমরা আলোচনা করব পূর্ণাঙ্গ প্রতিযোগিতার স্বল্পকালীন ভারসাম্য। তো পূর্ণাঙ্গ প্রতিযোগিতার স্বল্পকালীন ভারসাম্যে পৌঁছানোর জন্য পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক কারবারিকে দুটি শর্ত পূরণ করতে হয়। একটা হলো MR = MC, আর দ্বিতীয়ত হলো MC রেখা MR রেখাকে নিচের দিক থেকে ছেদ করে ঊর্ধ্বমুখী হবে। এই দুটো শর্তকে বোঝানোর আগে আমি দেখাই যে কেন এই ব্যাপারটা আসছে, MR = MC কেন। এখানে আমরা প্রথমে যেটা দেখাচ্ছি, দেখো যে আমি এখানে উৎপাদনের পরিমাণ 1 থেকে 6 অবধি নিয়েছি। পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজার, সেহেতু দ্রব্যের দাম স্থির থাকবে, সেই জন্য সবসময় দ্রব্যের দাম 13। এবার আমি মোট আয়গুলো বার করেছি। মোট আয় বার করার জন্য কী হয়েছে, দ্রব্যের দামকে পরিমাণ দিয়ে গুণ করছি, 13 × 1, 13 × 2, 13 × 3, এইভাবে বার করে নিয়েছি। এইভাবে বার করে আমি মোট আয়গুলো পেয়ে গেছি। এইবার আমি বার করেছি গড় আয়। আমরা জানি মোট আয়কে যখন উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করা হয় তখন আমরা পাই গড় আয়। মোট আয়কে যখন উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করব তখন আমরা পাবো গড় আয়, অর্থাৎ AR = TR/Q। আর AR সবসময় দ্রব্যের দামের সাথে সমান হয়। আমরা কি করেছি, ধরো 13কে 1 দিয়ে ভাগ করলাম, 26কে 2 দিয়ে ভাগ করলাম, 39কে 3 দিয়ে ভাগ করলাম, সবসময় AR কত পাচ্ছি, 13। এবার এইটা টোটাল কস্ট, এটা আমি ধরে নিয়েছি 10, 18, 24, মানে 1 একক তৈরির জন্য খরচ হচ্ছে 10 টাকা, 2 একক তৈরি করতে হলে খরচ হচ্ছে 18 টাকা, 3 একক হলে 24, 4 একক 32, 5 একক হলে 45, 6 একক হলে 60। তাহলে এইবার আমি প্রান্তিক আয়গুলো বার করেছি। প্রথম প্রান্তিক আয় তো 10, প্রান্তিক ব্যয়গুলো প্রথমটা তো 10 টাকায়। তারপরে 10 থেকে বেড়ে 18 হয়েছে, মানে বেড়েছে 8, মানে এক একক 1 থেকে যখন উৎপাদনের পরিমাণ বেড়ে 2 হচ্ছে তখন খরচ বাড়ছে আমার 8 টাকা। তার মানে দ্বিতীয় এককের প্রান্তিক ব্যয় 8 টাকা, তৃতীয় এককের প্রান্তিক ব্যয় হচ্ছে 6 টাকা, চতুর্থ এককের হচ্ছে 8 টাকা, পঞ্চম এককের হচ্ছে 13 টাকা, ষষ্ঠ এককের হচ্ছে 15 টাকা। আর মুনাফাগুলো দেখি। মুনাফাটা হচ্ছে মোট আয় মাইনাস মোট ব্যয়, মানে টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্ট বাদ দিলে আমরা মোট মুনাফা পাবো। টোটাল রেভিনিউ 13 টাকা, তার থেকে 10 টাকা বাদ দিলাম, মোট মুনাফা পেলাম 3 টাকা। 26 টাকা থেকে 18 টাকা বাদ দিলাম, 8 টাকা। 39 টাকা থেকে আমরা বাদ দিলাম 24 টাকা, পেলাম 15 টাকা। এবার 52 টাকা থেকে আমি 32 টাকা বাদ দিলাম, পেলাম 20 টাকা। 65 টাকা থেকে আমি 45 টাকা বাদ দিলাম, পেলাম 20 টাকা। 78 থেকে 60 টাকা বাদ দিলাম, তাহলে পেলাম 18 টাকা। তাহলে এবার যদি মুনাফার দিকে তাকালে আমরা দেখছি মুনাফাটা সবচেয়ে বেশি হচ্ছে এই দুটো এককে, 4 আর 5-এ, 20-তে। হ্যাঁ, তো আমি 4 থেকে 5-এ গেলাম, যখন আমি 4-এ না থেকে 5-এ কেন থাকবো দেখা যায়। 4-এ 1 একক অতিরিক্ত দ্রব্য তৈরি করতে গেলে আমার খরচ হয়েছে 8 টাকা, আর 1 একক অতিরিক্ত দ্রব্য বিক্রি করে আমি পেয়েছি, যদি আমরা প্রান্তিক আয়ের দিকে তাকাই, প্রান্তিক আয় 1 একক অতিরিক্ত, আমার দেখো আমি বলছি 4 এককে যখন যাচ্ছি আমার 1 একক অতিরিক্ত দ্রব্য তৈরি করতে খরচ হয়েছে অতিরিক্ত 8 টাকা, কারণ 24 থেকে তুমি গেছো 32-এ। কিন্তু যখন আমরা প্রান্তিক আয় দেখব তখন কি হচ্ছে, 39 থেকে বেড়ে 52 হয়েছে, তার মানে আমার খরচ হচ্ছে 8 টাকা কিন্তু পাচ্ছি 13 টাকা। এখানে আমার খরচ হলো 8 টাকা কিন্তু পেলাম 13 টাকা, এটা আমি একটা এতে দেখাচ্ছি। তাহলে আমার তখন এখানে MC কত, MC 8, আর MC হয়েছে 8, আর MR হয়েছে 13। তাহলে এই জায়গায় MCটা MR-এর থেকে ছোট, তার মানে আমার কাছে প্রত্যেকটা ইউনিটের জন্য আমি 5 টাকা এক্সট্রা পাচ্ছি। মানে MR - MC যদি করি তাহলে আমি কি পাচ্ছি, আমার কাছে 1 একক অতিরিক্ত বিক্রি করলে আমি অতিরিক্ত 5 টাকা পাচ্ছি। তাহলে MRটা MC-র থেকে বেশি হচ্ছে বলে, হ্যাঁ, এখানে আমি উৎপাদন কি করব, বাড়িয়ে দেবো। এই জায়গা থেকে আমি উৎপাদন বাড়াতে যাই। আবার যদি দেখি যে নিচে 6 এককের জন্য, যদি দেখি 6 এককের জন্য আমরা MC আর MR-এর যদি সম্পর্কটা দেখি, এই 6 এককে আমার MC হচ্ছে 15 আর MR হয়েছে এখানে 13। MRটা হচ্ছে 13, মানে 1 একক যখন 65, এবার হচ্ছে 13। তাহলে এখানে কি হলো, MC MR-এর থেকে বড়, তার মানে এখানে কি হয়েছে,
আমি 1 একক অতিরিক্ত বিক্রি করলে আমার কি হচ্ছে, মানে তৈরি করতে এমআর মাইনাস এমসি করলে আমি পাচ্ছি -2। তার কারণ আমি 13 থেকে 15 বাদ দিচ্ছি, তাহলে এখানে আমার কি হচ্ছে, লস হতে শুরু করছে, এই জায়গায় আমার লস হতে শুরু করছে। তো লসটা আমি তাহলে লসের জন্য কি করব, আমি এখানে উৎপাদন কমাতে শুরু করব। তাহলে দেখো এমসি এমআরের থেকে ছোট হলেও আমাদের শান্তি নেই, উৎপাদন বাড়াচ্ছি, আর এমসি এমআরের থেকে বড় হলেও আমাদের শান্তি নেই, তখন উৎপাদন কমাচ্ছি। তাহলে আমরা ভারসাম্যে পৌঁছবো কখন? ভারসাম্যে পৌঁছবো যখন এমআর ইকুয়াল টু এমসি হবে। তাহলে এটাকে হচ্ছে বলা হয় ভারসাম্যের প্রাথমিক শর্ত। হ্যাঁ, ভারসাম্যের প্রাথমিক শর্ত কি? ভারসাম্য পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্যের প্রাথমিক শর্ত হলো এমআর ইকুয়াল টু এমসি, বা এখানে হচ্ছে মুনাফা, ফার্মের মুনাফা সর্বাধিকরণের প্রাথমিক শর্ত হলো এমআর ইকুয়াল টু এমসি। এই যে এই 5 একক উৎপাদনে আমরা দেখতে পেয়েছি এখানে এমআর কত, তাই এখানে 52 থেকে বেড়ে 65 এসেছি, তার মানে আমার এমআর হচ্ছে 13, আর এমসি কত, এমসিটাও 13। তাহলে এমআরও এখানে 13, এমআরটা আমি এইখানেই শুধু দেখালাম, এমআরটাও 13, এমসিটাও 13, এবং তখন আমার মুনাফা কত, তখন আমার মুনাফা হচ্ছে 20 টাকা। মানে এটাই সবচেয়ে বেশি মুনাফা, আমি যা উদাহরণটা নিয়েছি সেই অনুযায়ী সবচেয়ে বেশি মুনাফা হচ্ছে 20 টাকা। তাহলে এই জায়গাটাতেই আমাদের এখানটাতে ভারসাম্যের প্রাথমিক শর্ত, এটা কি হচ্ছে, এটা ভারসাম্যের প্রাথমিক শর্ত হলো এমআর ইকুয়াল টু এমসি হবে। এইবার আমি বলেছি, হ্যাঁ, যে এরপর আমরা বলছি যে এমআর দ্বিতীয় শর্তটা যদি দেখি, যখন আমি 5 একক থেকে বাড়িয়ে উৎপাদন 6 এককে যাব, তখন আমার মুনাফার পরিমাণ কমে গেছে। আগে 20 ছিল, তখন 18 হয়ে গেছে। তখন মুনাফার পরিমাণ কমলে হবে না, আমরা মুনাফাটাকে তো সর্বাধিক করতে চাই। তাহলে মুনাফা সর্বাধিক করার জন্য, অর্থাৎ মুনাফাটা যদি সর্বাধিক করতে হয় তাহলে কি হতে হবে, তাহলে এমসি রেখা, এটা হচ্ছে প্রাথমিক শর্ত ছিল, 2 নম্বর শর্ত হচ্ছে এমসি রেখা এমআর রেখাকে, এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে ঊর্ধ্বমুখী হবে। এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে ঊর্ধ্বমুখী হবে, ছেদ করে ঊর্ধ্বমুখী হবে। এটা হলো আমাদের কাছে ভারসাম্যের পর্যাপ্ত শর্ত, এটাকে বলা হয় ভারসাম্যের পর্যাপ্ত শর্ত বা দ্বিতীয় ক্রম শর্ত, ভারসাম্যের পর্যাপ্ত শর্ত বা দ্বিতীয় ক্রম শর্ত। এই জিনিসটাই আমি এবার অঙ্ক দিয়ে দেখাবো। যারা ক্যালকুলাস জানো যারা, তাদের জন্য এটা, যারা ক্যালকুলাস জানো না তাদের এখানটা দেখার দরকার নেই। আমরা এখানে যারা ক্যালকুলাস জানো তাদের জন্য বলছি যে এই যে আমরা তো জানি যে ফার্মের উদ্দেশ্য এখানে কি, আমরা যখন শুরু করেছিলাম তখনই বলেছি পূর্ণাঙ্গ প্রতিযোগিতায় ফার্মের উদ্দেশ্য হচ্ছে মুনাফা সর্বাধিকরণ। এখন মুনাফা মানে আমরা কি জানি, মুনাফা মানে জানি মোট আয়, মুনাফা মানে হচ্ছে মোট আয় থেকে মোট ব্যয় বাদ। মুনাফাকে আমি পাই দিয়ে ডিনোট করেছি, মোট আয় টিআর টোটাল রেভিনিউ, আর এটা হচ্ছে টোটাল কস্ট। তার মানে পাই ইকুয়ালস টু টিআর মাইনাস টিসি। এইবার আমি এটাকে যদি কিউ এর সাপেক্ষে অবকলন করি, মানে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু কিউ, কিউ মানে এখানে উৎপাদনের পরিমাণ, তাহলে আমি সব পাশেই ডিডি কিউ দিয়ে দিলাম। তাহলে ডিডি কিউ অফ পাই ইজ ইকাল টু ডিডি কিউ অফ টিআর মাইনাস ডিডি কিউ অফ টিসি। তাহলে ডি পাই বাই ডিডি কিউ অফ টিআর মানে কি বোঝাচ্ছে, মানে আমরা যদি এরমভাবে দেখি, মানে ডি কিউ এটা তো চেঞ্জ অফ টোটাল রেভিনিউ ডিউ টু চেঞ্জ অফ output, due to change of total revenue due to change of output। তার মানে 1 একক অতিরিক্ত দ্রব্য উৎপাদনের জন্য অতিরিক্ত কতটা আয় হয়েছে, তাহলে সেটাকে আমরা এমআর বলবো। আর ডিডিকিউ অফ টিসি মানে চেঞ্জ অফ টোটাল কস্ট ডিউ টু চেঞ্জ অফ আউটপুট, তার মানে এখানে 1 একক অতিরিক্ত দ্রব্য উৎপাদনের জন্য অতিরিক্ত কত খরচ হয়েছে, তাহলে এটা পেলাম ডিডিকিউ অফ টিসি। তাহলে এটা হচ্ছে এমসি, তাহলে ডি পাই বাই ডি কিউ ইজ ইকাল টু আমি পেলাম এমআর মাইনাস এমসি, এটা হলো। এইবার আবার যদি আমি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করি, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করার জন্য আমরা কী করেছি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু কিউ আবার করছি। হ্যাঁ, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু কিউ করলে আমি কী পাচ্ছি, ডিডি কিউ অফ ডি পাই বাই ডি কিউ ইজ ইকাল টু ডিডি কিউ অফ এমআর মাইনাস ডিডি কিউ অফ এমসি।
তাহলে ডি স্কোয়ার পাই বাই ডি কিউ স্কোয়ার ইজ ইকাল টু ডিডি কিউ অফ এম আর মাইনাস ডিডি কিউ অফ এমসি। তাহলে আমরা জানি যে যখন সর্বাধিকরণের প্রথম ক্রম শর্ত ম্যাক্সিমাম মিনিমার যে ফার্স্ট অর্ডার কন্ডিশন সেটা অনুযায়ী আমরা কি জানি ডিওয়াই ডিএক্সটা ইকুয়াল টু 0 হবে। তাই এখানে ডিওয়াই ডিএক্সের কাজ তো ডিপাই বাই ডি কিউ করেছে, তাহলে ডিপাই বাই ডি কিউ ইকুয়ালস টু 0 হতে হবে। তাহলে এম আর মাইনাস এমসি ইকুয়াল টু 0 হবে। তাহলে এম আর ইকুয়ালস, যেহেতু ডিপাই বাই ডি কিউ এর মান এম আর মাইনাস এমসি, আমি এখানে ডিপাই বাই ডি কিউ এর জায়গায় এম আর মাইনাস এমসি বসিয়েছি, এটা ইকুয়াল টু 0 হলো। তাহলে এম আর ইকুয়াল টু এমসি হলো। এইবার যখন আমি দ্বিতীয় ক্রম শর্তে যাব, আমরা কি জানি যখন ম্যাক্সিমাম হতে হয় তখন কি হয়, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটাকে লেস দ্যান 0 হতে হয়। তাহলে ডি স্কোয়ার পাই বাই ডি কিউ স্কোয়ার সেটা লেস দ্যান 0, তাহলে ডিডি কিউ অফ এম আর মাইনাস ডিডি কিউ, কারণ ডি স্কোয়ার পাই বাই ডি কিউ স্কোয়ার সমান আমার ছিল ডিডি কিউ অফ এম আর মাইনাস ডিডি কিউ অফ এমসি। তাহলে ডিডি কিউ অফ এম আর মাইনাস ডিডি কিউ অফ এমসি ইজ লেস দ্যান 0। তাহলে একটা সাইড চেঞ্জ করলাম, তাহলে ডিডি কিউ অফ এম আর লেস দ্যান ডিডি কিউ অফ এমসি। তার মানে এম আর রেখার ঢাল এমসি রেখার ঢালের থেকে ছোট হবে, অর্থাৎ এমসি রেখা এম আর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে ঊর্ধ্বমুখী হবে। তাহলে আমরা এখান থেকে পেলাম যে এম আর ইকুয়াল টু এমসি, আর এমসি রেখা এম আর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে ঊর্ধ্বমুখী হবে। এই দুটো হচ্ছে ফার্মের ভারসাম্যের শর্ত। তার মানে পূর্ণাঙ্গ প্রতিযোগিতার ফার্মের ভারসাম্যের শর্ত কি? পূর্ণাঙ্গ প্রতিযোগিতায় ফার্মের ভারসাম্যের প্রাথমিক শর্ত হলো এম আর ইকুয়াল টু এমসি হবে এবং এমসি রেখা এম আর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে ঊর্ধ্বমুখী হবে। এম আর ইকুয়াল টু এমসিকে আমরা বলি প্রাথমিক শর্ত, আর এমসি আর একটা যেটা আছে সেটা হচ্ছে এমসি রেখে এম আর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে ঊর্ধ্বমুখী হবে, তাকে আমরা বলি পর্যাপ্ত শর্ত। তার মানে আমরা দুটো শর্ত পেলাম, প্রাথমিক শর্ত এবং পর্যাপ্ত শর্ত। প্রাথমিক শর্ত এবং পর্যাপ্ত শর্ত পাওয়ার পর আমরা এখানে কয়েকটা ছবি আগে দেখে নিই, তাহলে আমাদের পড়তে সুবিধা হবে। পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজারে আমরা আগের দিনই দেখেছি এআর ইকুয়াল টু এমআর হয় এবং এমআর রেখা এআর ইকুয়াল টু এমআর রেখা আমরা দেখেছি অনুভূমিক অক্ষের সমান্তরাল হয়। এই অক্ষটায় আমি সবসময়ই দাম, আর্থিক বিষয়গুলো মাপবো, দাম মাপবো, টোটাল রেভিনিউ মাপবো, অ্যাভারেজ রেভিনিউ মাপবো, মার্জিনাল রেভিনিউ মাপবো, অ্যাভারেজ কস্ট, মার্জিনাল কস্ট, হ্যাঁ, সমস্ত টোটাল কস্ট সবই এইগুলোতে মাপা হচ্ছে। আর্থিক বিষয়গুলো এখানে আর পরিমাণগত বিষয়গুলো এইখানে, ঠিক আছে। এইবার যদি এখানে আমরা দেখি, এখানটায় একটা গড় পরিবর্তনশীল ব্যয়রেখা। গড় পরিবর্তনশীল ব্যয়রেখা আমরা জানি ইউ আকৃতির হয়। কেন হয়? গড় পরিবর্তনশীল ব্যয়রেখা ইউ আকৃতির হওয়ার কারণ হচ্ছে পরিবর্তনীয় অনুপাত বিধি। এরপর আসি আমরা গড় ব্যয়। গড় ব্যয় রেখা সেটাও আমরা জানি ইউ আকৃতিরই হয়, হ্যাঁ। এসি রেখা সেও গড় ইউ আকৃতিরই হয়, তার কারণও পরিবর্তনীয় অনুপাত বিধি। এমসি রেখা আমরা জানি অনেকটা ইউ আকৃতিরই হয়, কিন্তু এটা একটুখানি মানে অল্প সময় নিচে নামে তারপরেই উঠতে থাকে, এটা অনেকটা রাইট চিহ্নের মতন হয়, হ্যাঁ। সেই জন্য এটা হচ্ছে মার্জিনাল, সরি এখানে আমি ও লেখা উচিত ছিল, এটা হচ্ছে আমাদের মার্জিনাল কস্ট কার্ভ। এটা হলো আমাদের মার্জিনাল কস্ট কার্ভ। এরপর আমি দেখাই এসি এমসি আর এভিসির মধ্যে সম্পর্কটা দেখিয়ে নিই। আমরা এখানে যে ছবিটা এঁকেছি সেই ছবিটা অনুযায়ী দেখো, এ হচ্ছে এভিসির মিনিমাম পয়েন্ট আর বি হচ্ছে অ্যাভারেজ কস্ট কার্ভের মিনিমাম পয়েন্ট। এখন বি পয়েন্টটা এ পয়েন্টটার বি পয়েন্টটা এ পয়েন্টটার ডান দিকে আছে, অর্থাৎ বি হচ্ছে এসি রেখার ন্যূনতম বিন্দু এবং এ হচ্ছে এভিসি রেখার ন্যূনতম বিন্দু। বি এসি রেখার ন্যূনতম বিন্দু আর এ এভিসি রেখার ন্যূনতম বিন্দু। এখন এসি রেখার ন্যূনতম বিন্দু সবসময়ই এভিসি রেখার ন্যূনতম বিন্দুর ডান দিকে অবস্থান করে, মানে বি বিন্দুটা সবসময় এ বিন্দুর ডান দিকে থাকবে এবং এমসি রেখা এ এবং বি এই দুটো লাইন দিয়েই পাস করবে। এমসি রেখা এ এবং বি এই দুটো বিন্দুই পাস করবে, অর্থাৎ এমসি রেখা এভিসি এবং এসি রেখাকে তাদের ন্যূনতম বিন্দুতে ছেদ করবে। এরপর আমাদের দেখতে হবে, আমরা তাহলে এইগুলো পেয়ে গেলাম, তাহলে এভিসি, এসি, এমসি, এআর ইকুয়াল টু এমআর এগুলো আমরা পেলাম।
এইবার আমরা দেখি যে আমরা বলেছি যে এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে ঊর্ধ্বমুখী হলে পর্যাপ্ত শর্ত পালন হবে, কিন্তু কেন সেই জিনিসটা আমরা এবার দেখব। এখানে আমি যেমন অঙ্ক করে দেখলাম আগে, এইবার আমরা দেখব সেটা হচ্ছে আমরা এখন দেখতে যাব যে ছবি দিয়ে সেই ব্যাপারটাকে আমরা বুঝবো যে কেন হলো এই ব্যাপারটা। ও আর এখানে আমরা পেলাম কিউ। তাহলে দেখো এমআর ইকুয়াল টু এমসি, এ পয়েন্টেও এমআর ইকুয়াল টু এমসি হয়েছে, তাহলে এ পয়েন্টেও এমআর ইকুয়াল টু এমসি হয়েছে, আবার বি পয়েন্টেও এমআর ইকুয়াল টু এমসি হয়েছে। তাহলে এ পয়েন্টকে আমি নেব না, কিন্তু বি পয়েন্টকে নেব। কেন? এ পয়েন্ট আমার কাছে কাটা, কিন্তু বি পয়েন্টটা রয়েছে। কারণ দেখছি যদি এ পয়েন্ট অনুযায়ী আমার উৎপাদনের পরিমাণ OQ1 হয়, এবার আমি উৎপাদনের পরিমাণ যদি একটু বাড়াই, এ পয়েন্টটা তো আমার এমআর ইকুয়াল টু এমসি, হ্যাঁ, এবার বি পয়েন্টে আমি যদি এই বি পয়েন্টে যাওয়ার আগে আমি ধরো Q2 একটা উৎপাদনের পরিমাণ নিলাম, এখানে আমি নাম দিচ্ছি এটার এম, আর এখানে নাম দিচ্ছি পাতা উঠে আছে, এখানে নাম দিলাম এম, এটার নাম দিলাম এম, এটা মিনিমাম পয়েন্ট দিয়ে যায়নি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় আমার প্রান্তিক আয় কত? প্রান্তিক আয় হচ্ছে MQ2, কারণ এমআরকে টাচ করেছে এম থেকে, এম বিন্দুতে, তাহলে MQ2 হচ্ছে আমার এমআর। ওদিকে আমার এমসি কতটা? এমসি রেখাকে টাচ করেছে এন বিন্দুতে, তাহলে NQ2 হচ্ছে আমার কাছে এমসি, NQ2 হলো এমসি। এবার স্পষ্টই আমার ছবি অনুযায়ী আমি যে ছবি এঁকেছি তাতে MQ2, হ্যাঁ, MQ2টা NQ2 থেকে বড়, তার মানে এখানে হচ্ছে কি এমআর এমসির থেকে বড়। এখন এমআর যদি এমসির থেকে বড় হয় তাহলে আমি উৎপাদন কী করব, বা তার মানে আমার প্রফিট বাড়ছে, তাহলে আমি উৎপাদনটাকে কি করব? বাড়াবো। কিন্তু বি পয়েন্ট এই করতে করতে উৎপাদন বাড়াতে বাড়াতে এবং বি পয়েন্টে পৌঁছে গেল। বি পয়েন্টের পর ধরা যাক আমি এইরকম একটা কোনো জায়গায় থেকে দেখছি, এই জায়গাতে আমি ধরো এইরকম একটা পেলাম, এটা হচ্ছে Q3, আর এখানে দুটো বিন্দু পেলাম, এটা একটা এক্স, এই বিন্দুটার নাম দিচ্ছি ওয়াই, না এক্স নাম দিলে অসুবিধা হবে, আর কি কাটা চিহ্ন দিয়েছি আমি এখানে কিউ নাম, কিউও তো দিতে পারবো না, আর দিই আর, আচ্ছা আর ওয়াই, আর দিয়েও ঠিক ভাল লাগছে না, কারণ আর দিয়ে আমরা জেনারেলি রেভিনিউকে বোঝাই, তো সেই জন্য ZY করে দিলাম, ZY। তো এই জায়গায় এইখানটা যখন আমি যদি এই বিন্দুটাতে দেখি, হ্যাঁ, যদি আমার উৎপাদন OQ3 হয়, উৎপাদন যখন OQ3 হচ্ছে তখন আমরা কি করব? উৎপাদন আমার OQ3 হওয়া মানে আমার এখানে এমআর কতটা? এমআর আমি পাচ্ছি YQ3, আর এমসি কতটা? এমসি হচ্ছে ZQ3, এমসি হচ্ছে ZQ3। তাহলে এখানে আমার কি হচ্ছে? এই জায়গাটাতে আমার এমআরটা এমসির থেকে ছোট, তার মানে উৎপাদকের লস হচ্ছে, মুনাফা কমছে। তাহলে উৎপাদক কী করবেন? উৎপাদক তখন উৎপাদন কমিয়ে দেবেন। তার মানে যদি এই পোর্শনে থাকো তোমরা উৎপাদন কী হবে? বাড়তে থাকবে, আবার এই পোর্শনে থাকলে উৎপাদন কমতে থাকবে। তার মানে একমাত্র কোথায় গিয়ে শান্তি পাবে উৎপাদক? তার মানে এই বি পয়েন্টটাতে গিয়ে উৎপাদক ভারসাম্য হবে, তখন তার উৎপাদনের পরিমাণ বাড়ানো বা কমানোর আর কোনো থাকবে না, তাহলে মানে প্রবণতা থাকবে না। তাহলে আমরা জানলাম যে পূর্ণাঙ্গ প্রতিযোগিতায় ভারসাম্যের জন্য, পূর্ণাঙ্গ প্রতিযোগিতায় ফার্ম যখন ভারসাম্য অর্জন করে তখন তাকে দুটো শর্ত পালন করতে হয়। ফার্মের ভারসাম্যের শর্ত দুটি হলো কী কী? আমরা বলছি এমআর ইকুয়াল টু এমসি, একে বলা হয় প্রাথমিক শর্ত, আর দ্বিতীয়ত হলো এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে ঊর্ধ্বমুখী হবে, এটা হলো পর্যাপ্ত শর্ত। এমআর ইকুয়াল টু এমসি এটা হলো প্রাথমিক শর্ত, এবং এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে ঊর্ধ্বমুখী হবে, এটা হলো পর্যাপ্ত শর্ত। এই শর্ত দুটোকে মাথায় রেখে এরপর আমরা যে কাজটা করতে যাব সেটা হচ্ছে, এই দুটো শর্তকে মাথায় রেখে আমরা যেটা করতে যাব সেটা হচ্ছে পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য কিভাবে অর্জিত হয় সেটা আমরা দেখাবো।
ফার্ম, পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক ফার্ম তার স্বল্পকালীন ভারসাম্যে লাভ করতে পারে, লোকসান করতে পারে, আবার স্বাভাবিক মুনাফাও অর্জন করতে পারে। এখানে আমি আবার একটা ছবি এঁকেছি, যেটা এখানে টোটাল রেভিনিউ রেখাটা কেমন গেছে। টোটাল রেভিনিউটা দেখি 13, 26, 39, 52, 65, 78 এইভাবে গেছিলো। তার মানে সবসময়ই মানে যদি উৎপাদনের পরিমাণ শূন্য হয় তাহলে এটা শূন্য, তাহলে এখানে কী হয়েছে, ক্রমশ এটা কী হয়েছে, বেড়ে গেছে এবং সমান হারে বেড়েছে, 13 করেই বেড়েছে। যেহেতু পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজার, সেহেতু দ্রব্যের দাম স্থির বলে এটা সমান হারে বেড়েছে। সেই জন্য টোটাল রেভিনিউ রেখাটা কী হয়েছে, একটি মূলবিন্দু থেকে শুরু করে একটি ঊর্ধ্বমুখী সরলরেখা হয়েছে। আর টোটাল কস্ট প্রথমে কী হয়েছে, 10 থেকে 18, 24, মানে এখানে 8 বেড়েছে, এখানে 6 বেড়েছে, আবার এখানে 8, 13। তার মানে এটা প্রথম দিকে ক্রমহ্রাসমান হারে বাড়ে এবং তারপরে ক্রমবর্ধমান হারে বাড়ছে। এখানে 10 থেকে বেড়েছে 8, 8 থেকে বেড়েছে 6, তার মানে এখানে এই অংশটায় ক্রমহ্রাসমান হারে বাড়ছিল। আবার এখানটাতে 8 বেড়েছে, এখানে 13 বেড়েছে, এখানে 15 বেড়েছে, তার মানে এই অংশটায় এটা ক্রমবর্ধমান হারে বাড়ছে। তার মানে এই যে আমি এই জায়গাটায় রাখলাম, এইখানটাতে হচ্ছে এই জায়গাটাতে এটা ক্রমহ্রাসমান হারে বাড়ছে। আর এই দিকটাতে যদি আসি, এই দিকটাতে এলে এই পরের পোর্শনটায় এটা ক্রমবর্ধমান হারে বাড়ছে। আমি যেখানে এই যে কালো দিয়ে দাগ দিচ্ছি, এই জায়গাটায় টোটাল কস্ট ক্রমবর্ধমান হারে বাড়ছে। আর যেখানে আমি অন্য কালার দিয়ে দেখিয়েছি, ওইখানে টোটাল কস্টটা ক্রমহ্রাসমান হারে বাড়ছে। তাহলে এই যে জায়গাটায়, এইখানটাতে আমরা দেখছি, এই জায়গাটায় এটা কি হয়েছে, এই জায়গাটায় এটা ক্রমহ্রাসমান হারে বেড়েছে, এইখানে এটা ক্রমহ্রাসমান হারে বেড়েছে। আর এই জায়গাটা থেকে, এর পরের পোর্শন থেকে, এইখান থেকে যে শুরু হয়েছে, এই জায়গা থেকে এটা ক্রমবর্ধমান হারে বাড়তে শুরু করেছে। তো ক্রমবর্ধমান হারে এই বিন্দু থেকে ক্রমবর্ধমান হারে বাড়তে শুরু করেছে। এই বিন্দুটার নাম যদি আমি বি দিই, এই বি বিন্দুকে আমাদের বলা হয় বাঁক বদলের বিন্দু। মানে যেখানে দেখা যায় যে তার টোটাল কস্ট রেখাটা তার ঢাল বদলে নিচ্ছে, সেই জায়গাটা থেকে আমরা বলি বাঁক বদলের বিন্দু। মানে এতক্ষণ ওটা অবতল যাচ্ছিল, এবার উত্তল হতে শুরু করলো, এই জন্য এইটাকে বলছি বাঁক বদলের বিন্দু। তাহলে এইখানটাতে আমার কি হয়েছে, টোটাল কস্ট ওপরে, টোটাল রেভিনিউটা নিচে। তাহলে এখানে আমার কি হচ্ছে, এই পোর্শনটাতে আমাদের নিশ্চয়ই লস হয়, কারণ এখানে কি হচ্ছে, টোটাল রেভিনিউটা টোটাল কস্টের থেকে ছোট। আর এই পোর্শনটায় আমার নিশ্চয়ই প্রফিট হবে, কারণ এখানে আমরা দেখছি কি টোটাল রেভিনিউটা টোটাল কস্টের থেকে ছোট। হ্যাঁ, এই টোটাল রেভিনিউ টোটাল কস্টের থেকে বড়, এই পোর্শনটায় টোটাল রেভিনিউ টোটাল কস্টের থেকে বড়, তাহলে এইখানটায় প্রফিট হচ্ছে। তার মানে এই জায়গাটা তো আমি অবশ্যই নেব না। তার মানে আমাকে যখন থাকতে হবে, আমার উদ্দেশ্য যখন মুনাফা করা বা মুনাফা সর্বাধিকরণ করা, শুধু মুনাফা করা নয়, মুনাফা সর্বাধিক করা, তাহলে আমার এই পোর্শনটাই নেওয়া উচিত। তো এই পোর্শনের কোনটা নেব, এইখান থেকে আমি যখন যাচ্ছি তখন আমার দেখছি ক্রমশ আমাদের মুনাফা বাড়তে থাকছে, বাড়তে আবার বেড়েওছে, যেমন তেমন কমেওছে, এই জায়গাটাতে এসে এরপর যদি আমি ওপরে উঠে যাই তাহলে আমার লসই হবে। সেই জন্য এই জায়গাটাতেই আমি ভারসাম্য অর্জন করব। এবার এইখানটাতে যখন আমরা কি দেখছি, এই জায়গাটাতে ভারসাম্য অর্জন করব, মানে এখানে ভারসাম্যের জন্য দুটো শর্ত, তাহলে এই বিন্দুতেই ভারসাম্যের দুটো শর্ত পালিত হবে, MR = MC, এবং MC রেখা MR রেখাকে নিচের দিক থেকে ছেদ করে ঊর্ধ্বমুখী হবে। এইটা হলো আমাদের পূর্ণাঙ্গ প্রতিযোগিতার ভারসাম্যের শর্তগুলো আমরা বললাম। এবার পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজারে কোনো ফার্ম স্বল্পকালে সে যেমন লাভ করতে পারে, লোকসান করতে পারে, আবার স্বাভাবিক মুনাফাও অর্জন করতে পারে। সেইটা দেখানোর জন্য আগে আমি পরপর দেখিয়ে নিই, কয়েকটা ছবি আগে আমরা দেখিয়ে নিই।
কয়েকটা ছবি দেখে মানে আমি প্রথমে এদিকটাতে আমি রেভিনিউ যদি মাপি, এখানে যদি আমি রেভিনিউগুলোকে মেপেছি আর এদিকে আমি পরিমাণকে মেপেছি, বিক্রির পরিমাণকে মেপেছি, তাহলে এআর ইকুয়াল টু এমআর রেখা, যেহেতু দ্রব্যের দাম স্থির সেহেতু এআর রেখা বা গড় আয় রেখা অনুভূমিক অক্ষের সমান্তরাল একটি সরল রেখা হয়। এবং এই বাজারে দ্রব্যের দাম স্থির থাকে বলে প্রান্তিক আয়ও স্থির থাকে, সুতরাং এমআর রেখা এআর রেখার উপর সমাপতিত হয়, অর্থাৎ এমআর রেখা আর এআর রেখা একই রেখা হয়ে যায়, এমআর রেখা এআর রেখার সাথে মিশে যায়। এবার আমরা দেখাচ্ছি যে ভারসাম্যের যে শর্ত অনুযায়ী কী হতে হবে, এমআর ইকুয়াল টু এমসি হতে হবে এবং এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে ঊর্ধ্বমুখী হবে। এই যে ছবিটা আমি এঁকেছি, এখানে এআর ইকুয়াল টু এমআর, কালোটা এআর ইকুয়াল টু এমআর রেখা, আর এই যে পার্পল কালার রেখায় এমসি রেখা, এরা পরস্পরকে ছেদ করেছে ই বিন্দুতে। সুতরাং ই বিন্দুতে ভারসাম্যের দুটি শর্তই পালিত হয়েছে, এমআর ইকুয়াল টু এমসি এবং এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে ঊর্ধ্বমুখী হয়েছে। নেক্সট দেখাই, তাহলে যদি এমসিটা আমার ই বিন্দু যদি ভারসাম্য বিন্দু হয়, তার মানে কি হচ্ছে, আমি ওপি দামে ও কিউ পরিমাণ দ্রব্য বিক্রি করছি। ওপি দামে ও কিউ পরিমাণ দ্রব্য যখন বিক্রি করছি, তাহলে আমার মোট আয় কত, ওপি ইন্টু ও কিউ। তাহলে আমার মোট আয় হবে ওপি ইন্টু ও কিউ, দ্রব্যের দাম ইন্টু পরিমাণ। তার মানে এই চতুর্ভুজটা, যে একটা চতুর্ভুজ তৈরি হলো ও পি ই কিউ, এই যে চতুর্ভুজটা তৈরি হলো, এই চতুর্ভুজটার ক্ষেত্রফলটাই হচ্ছে টোটাল রেভিনিউ। এই চতুর্ভুজটার ক্ষেত্রফলই আমার কাছে টোটাল রেভিনিউ। তার মানে এই যে শেড করে দিচ্ছে এই পোর্শনটা হচ্ছে তোমাদের টোটাল রেভিনিউ। হ্যাঁ, তাহলে আমরা দেখে নিয়েছি এআর ইকুয়াল টু এমআর রেখা, তারপর আঁকবো কি এমসি রেখাটা যাতে ছেদ করে চলে যায়, তারপরে এমসি রেখা থেকে আমরা একটা নিচের দিকে দাগ টেনে নেবো ওপি ইকুয়াল টু ওপি ই কিউ বার করার জন্য। এইটুকু করা, এটা সব ছবিতেই লাগবে। আমরা যে বলছি স্বল্পকালীন ভারসাম্যে আমরা কি করতে পারি, অতিরিক্ত মুনাফা করতে পারি, হ্যাঁ, স্বাভাবিক মুনাফা করতে পারি, আবার লোকসানও করতে পারি। এই জন্য আমরা এইখানটাতে এই তিনটে ছবিতেই এই জিনিসটা লাগবে। এই পোর্শনটা আমি সেট করলাম তোমাদের বোঝানোর জন্য, এটা না করলেও চলবে। আমরা আগে ফার্স্টে আঁকবো এআর ইকুয়াল টু এমআর, তারপরে আমরা এমসি রেখাটাকে টেনে নেব, তারপরে এমসি রেখা এমআর রেখাকে যে বিন্দুতে ছেদ করেছে সেই ছেদবিন্দু থেকে নিচের দিকে লম্ব টানবো, সেটা উৎপাদনের পরিমাণটা নির্ধারণ করে দেবে। তাহলে আমার মোট আয় হচ্ছে ওপি ইকিউ। তাহলে মোট আয় ওপি ইকিউ হওয়ার পর আমরা কী করতে পারি দেখা যাক স্বল্পকালীন ভারসাম্যে কী হয়েছে। স্বল্পকালীন ভারসাম্যের জন্য আমার ওই ওপি ইকিউ তো আমার টানাই ছিল, আমি একটা এসি রেখা টেনেছি এমনভাবে, এসি রেখাটা এই অবধি এসে আবার এখান থেকে চলে গেছে, মানে এয়ারকে ছেদ করে গেছে এসি রেখাটা। এবং এই যে এই পয়েন্টটা যেখানে এমসিকে টাচ করার পর এসি রেখা আর যেন নিম্নমুখী না হয়, এই পয়েন্ট থেকেই এসি রেখা ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে। এবার দেখতে পাচ্ছি ইকিউ লম্বকে এসি রেখা বি বিন্দুতে ছেদ করেছে। বি বিন্দু থেকে আমি এদিকে একটা দাগ টানলাম, লম্ব টানলাম, সেটা হচ্ছে সি। তাহলে এখানে আমার টোটাল রেভিনিউ কত, টোটাল রেভিনিউ হচ্ছে ও পি ই কিউ, চতুর্ভুজ ও পি ই কিউ আমার টোটাল রেভিনিউ। আর টোটাল কস্ট কতটা, টোটাল কস্ট হচ্ছে চতুর্ভুজ ও সি বি কিউ, টোটাল কস্ট হচ্ছে চতুর্ভুজ ও সি বি কিউ। এবার আমরা জানি মুনাফা বার করতে হলে আমাদের মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিতে হয়। মুনাফাকে আমরা পাই দিয়ে ডিনোট করি, তো এখানে আমরা যদি পাই দিয়ে ডিনোট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ও পি ই কিউ থেকে যদি ও সি বি কিউ চলে যায়, আমার কাছে পড়ে থাকছে চতুর্ভুজ সিপিইবি। এই সিপিইবি হলো আমাদের কাছে মুনাফার, সিপিইবি হলো আমার মুনাফা, অতিরিক্ত মুনাফা। তাহলে অতিরিক্ত মুনাফা অর্জনের শর্ত কী? যখন স্বল্পকালীন ভারসাম্যে পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক ফার্ম, কোনো পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক ফার্ম বা পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক কারবারি স্বল্পকালীন ভারসাম্যে অতিরিক্ত মুনাফা অর্জন করবেন তখনই যখন এই শর্তটা পালিত হবে। দ্রব্যের দাম সেটা গড় আয়ের সাথে সমান, গড় আয়টা প্রান্তিক আয়ের সাথে সমান, প্রান্তিক আয়টা প্রান্তিক ব্যয়ের সাথে সমান, হ্যাঁ,
কিন্তু প্রান্তিক ব্যয়টা গড় আয়ের থেকে গড় ব্যয়ের থেকে বেশি। প্রান্তিক ব্যয়টা গড় ব্যয়ের থেকে বেশি, তবেই এটা হবে। তাহলে এখানে আমরা দেখি, আমি যেটা বললাম সেটা ঠিক আছে কিনা। এখানে আমাদের পি কতটা, ওপি, দ্রব্যের দাম হচ্ছে ওপি। গড় আয় আমরা যদি দেখি এআরকে কোথায় টাচ করেছে, এআরকে টাচ করেছে ই বিন্দুতে, এটা হচ্ছে ইকিউ। আচ্ছা, এমআরটাও কত, এআর আর এমআর যেহেতু সমান হয় তাহলে এমআরও কত, এমআর হচ্ছে ইকিউ। আচ্ছা, এবার এমসি কতটা, এমসিকে যেখানে টাচ করবে সেইখানেই এমসিটাও কত, সেটাও ইকিউ। আর এসিটা হচ্ছে আমাদের কাছে, এসিকে টাচ করেছে কোথায়, বিকিউ। তাহলে আমরা ছবি অনুযায়ী দেখতে পাচ্ছি ওপিরও যা দৈর্ঘ্য ইকিউরও তাই দৈর্ঘ্য, তাই তো। ওপি ইকিউ এর সাথে সমান। আর ইকিউ যতটা, সেটা ইকিউটা বিকিউ এর থেকে তোমার বড়। তাহলে পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক ফার্মে স্বল্পকালীন ভারসাম্যে অতিরিক্ত মুনাফা অর্জনের শর্তটি হলো, এটাকে আর একটুখানি গুছিয়ে লিখি আমরা, তাহলে দেখতে ভালো লাগবে। পি ইকুয়াল টু এমসি ইকুয়াল টু এমআর ইকুয়াল টু এআর গ্রেটার দ্যান এসি। এই এআর আর এসিটাকে আমি পাশাপাশি রাখলাম যাতে তো বুঝতে সুবিধা হয়। তাহলে পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন ভারসাম্যে অতিরিক্ত মুনাফা অর্জনের শর্ত হলো পি ইকুয়াল টু এমসি ইকুয়াল টু এমআর ইকুয়াল টু এআর গ্রেটার দ্যান এসি। এবং এখানে ছবি আঁকার নিয়মটা কি, ছবি আঁকার নিয়মটা হচ্ছে প্রথমে এআর ইকুয়াল টু এমআর, তারপর এমসি, তারপরে এই দাগটা টানার পরে এসি রেখাটাকে যখন পাঠিয়েছি তখন আমি এআরকে ছেদ করে নিচের দিক দিয়ে পাঠিয়েছি। এবং বারবার বলছি, যেই মুহূর্তে এসি এমসিকে টাচ করবে তারপর এসি যেন আর নিম্নমুখী না হয়, তারপর এসি রেখা ঊর্ধ্বমুখী হতে থাকে। কারণ আমরা জানি কি, এসি রেখাকে তার ন্যূনতম বিন্দুতে ছেদ করে, বা এসি রেখার ন্যূনতম বিন্দুতে এমসি ইকুয়াল টু এসি হয়। তাহলে এবং স্বল্পকালীন ভারসাম্যে অতিরিক্ত মুনাফা অর্জনের শর্তটি হলো এপি ইকুয়াল টু এমসি ইকুয়াল টু এমআর ইকুয়াল টু এআর গ্রেটার দ্যান এসি। এইবার আসি স্বাভাবিক মুনাফা। স্বাভাবিক মুনাফা বলতে আমরা বোঝাই যে ন্যূনতম যে পরিমাণ মুনাফা না পেলে উৎপাদক তার উৎপাদন কার্য চালিয়ে যেতে পারবেন না, তাকে বলা হয় স্বাভাবিক মুনাফা। এখন স্বাভাবিক মুনাফা সবসময় উৎপাদন ব্যয়ের মধ্যেই ধরা থাকে। স্বাভাবিক মুনাফা উৎপাদন ব্যয়ের মধ্যেই ধরা থাকে বলে আমরা যখন ছবিতে নো প্রফিট নো লস সিচুয়েশন দেখাবো তখন সেটা স্বাভাবিক মুনাফার ছবিতে বোঝাবে। এখানে যেমন আমাদের ভারসাম্য বিন্দুতেও ই বিন্দু ছিলই, তাহলে ও পি কিউ ক্ষেত্রফলটা এই চতুর্ভুজটা তৈরি হয়ে গেছিল। এবার আমি এসি রেখাটাকে এমনভাবে টানলাম, এসি রেখাটা এই ই বিন্দুতে টাচ করার পর সেইখান থেকে আবার ওপরে উঠে গেল, ই বিন্দুতে টাচ করেই সে ওপরে উঠে চলে গেল। তাহলে দেখা যাক এবার কি হলো। তাহলে এখানে আমার মোট আয় বা টোটাল রেভিনিউ হচ্ছে ও পি ই কিউ। টোটাল কস্ট সেটাও যদি দেখি, সেও হচ্ছে ও পি ই কিউ। তাহলে আমার মুনাফা যদি দেখি, তাহলে মুনাফা হচ্ছে 0। এখন তো যদি প্রশ্ন করে যে তাই এখানে তো মুনাফা 0 হচ্ছে, তাহলে স্বাভাবিক মুনাফা কেন বললাম? তাহলে এই যে একটু আগেই যে বলছিলাম যে স্বাভাবিক মুনাফা বলতে বোঝানো হয় ন্যূনতম যে পরিমাণ মুনাফা না পেলে উৎপাদক তার উৎপাদন কার্য চালিয়ে যেতে পারবেন না, তাকে আমরা কি বলি, স্বাভাবিক মুনাফা। ন্যূনতম যে পরিমাণ মুনাফা না পেলেও উৎপাদক তার উৎপাদন কার্য চালিয়ে যেতে পারবেন না, তাকে আমরা বলছি স্বাভাবিক মুনাফা। সুতরাং এই স্বাভাবিক মুনাফা উৎপাদন ব্যয়ের মধ্যেই ধরা থাকে, হয়েছে। তাহলে এই জায়গায় আমরা দেখি তাহলে কি হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি দ্রব্যের দাম সেটা প্রান্তিক আয়ের সাথে সমান, প্রান্তিক পি আর এমআর এখানে পরস্পর সমান। এখন ভারসাম্যের শর্ত অনুযায়ী এমআর ইকুয়াল টু কী হতে হবে, এমসি। এখন এমআর ইকুয়াল টু এমসি হলে পরে, এমআর ইকুয়াল টু এমসি। এখন এই বাজারে এমসিটা, আমি এখানে আরও গুছিয়ে লিখি, পি এমআরটাকে এই বাজারে এমআর ইকুয়াল টু এআর হয়, সেজন্য এমআর ইকুয়াল টু এআর লিখলাম। এখন ভারসাম্যের প্রাথমিক শর্ত অনুযায়ী
এমআর ইকুয়াল টু এমসি হয়। এখন এমআর ইকুয়াল টু এমসি হওয়া মানে এআর ইকুয়াল টু এমসি হওয়া, তার মানে এখানে আর দেখতে পাচ্ছি এখানে এমসিটাও যতটা এসিটাও ততটা। আমরা যদি ছবিতে দেখি, দ্রব্যের দাম হচ্ছে ওপি, এমআর হলো ইকিউ, এআরও ইকিউ, এমসিটাও ইকিউ, এসিটাও ইকিউ। তাহলে আমি গুছিয়ে সুন্দর করে এটাকে লিখছি। তাহলে আমি এখানে সাজাচ্ছি পরপর এরকমভাবে, পি ইকুয়াল টু এমসি ইকুয়াল টু এমআর ইকুয়াল টু এআর ইকুয়াল টু এসি। অর্থাৎ পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন ভারসাম্যে স্বাভাবিক মুনাফা অর্জনের শর্তটি হলো পি ইকুয়াল টু এমসি ইকুয়াল টু এমআর ইকুয়াল টু এআর ইকুয়াল টু এসি। পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজারে স্বাভাবিক মুনাফা অর্জনের শর্তটি হলো পি ইকুয়াল টু এমসি ইকুয়াল টু এমআর ইকুয়াল টু এআর ইকুয়াল টু এসি। এবার আমরা বলেছি পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজারে যেমন স্বল্পকালীন ভারসাম্যে লাভ করতে পারে, স্বাভাবিক মুনাফা অর্জন করতে পারেন কারবারি, এবং ঠিক তেমনই লোকসানও বহন করতে পারেন। এবার এই লোকসান বহনের ছবিতে আমরা যাব। লোকসান বহনের ছবির জন্য বেসিক ছবিটা তো একই, খালি অ্যাভারেজ কস্ট কার্ভ বা এসি রেখাটা এপাশ ওপাশ করলেই আমরা ছবিগুলোকে পাল্টে ফেলতে পারছি। তো এইখানে যে ছবিটা দেখিয়েছি সেটা হচ্ছে লোকসানের ছবি। লোকসানের ছবি অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফার্মের মোট আয় কতটা, মোট আয় হচ্ছে এখানে আমার চতুর্ভুজ ও পি ই কিউ, আর মোট ব্যয় হচ্ছে চতুর্ভুজ ও সি বি কিউ। স্পষ্টতই ছবি অনুযায়ী যে ওসি বি কিউটা ওপি ইকিউ এর থেকে বড়, তাহলে টোটাল রেভিনিউর চেয়ে বড়, তাহলে উৎপাদকের এখানে কি হবে, লোকসান হবে। মানে মোট ব্যয়টা যদি মোট আয়ের থেকে বেশি হয়ে যায়, মোট ব্যয় যদি মোট আয়ের থেকে বেশি হয়, তাহলে স্বাভাবিকভাবেই উৎপাদকের সেখানে কী হতে শুরু করবে, উৎপাদকের সেখানে লোকসান হতে শুরু করবে। তাহলে এখানে লোকসানের পরিমাণ কতটা, এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্ম লোকসান করছেন কতটা, তাহলে লোকসানের পরিমাণ হচ্ছে পিসিবিই পরিমাণ তারা লোকসান করছে, তারা লোকসান করছেন। হ্যাঁ, তাহলে এই জায়গাটাতে আমাদের তাহলে ফার্মের লোকসান বহনের শর্তটা কী হবে, আমরা দেখতে পেয়েছি এখানে দ্রব্যের দাম সেটা প্রান্তিক ব্যয়ের সাথে সমান, প্রান্তিক ব্যয়টা প্রান্তিক আয়ের সাথে সমান, প্রান্তিক আয় গড় আয়ের সাথে সমান, কিন্তু গড় আয়টা গড় ব্যয়ের থেকে কম। যদি ছবিতে দেখি তাহলে আমরা দেখছি দাম কতটা, দাম হচ্ছে ওপি, এমসি কতটা, এমসি হচ্ছে ইকিউ, এমআর কত, এমআরও হচ্ছে ইকিউ, এআর সেটাও ইকিউ, কিন্তু এসি যদি দেখি এসি হচ্ছে বিকিউ। তাহলে স্পষ্টই আমরা দেখতে পাচ্ছি যেহেতু বিকিউটা ইকিউ এর থেকে বড়, তার মানে বা উল্টো লিখলে আমরা বলতে পারি ইকিউ লেস দ্যান বিকিউ। তাহলে এখানে আমাদের কি হলো, পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের লোকসান বহনের শর্তটি হলো আরও ভালো করে বললে পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন ভারসাম্যে ফার্মের লোকসান বহনের শর্তটি হলো পি ইকুয়াল টু এমসি ইকুয়াল টু এমআর ইকুয়াল টু এআর ইকুয়াল টু এসি, পি ইকুয়াল টু এমসি ইকুয়াল টু এমআর ইকুয়াল টু এআর ইকুয়াল টু এসি। আমরা সবসময়ই একটা প্রশ্নের সম্মুখীন হই। আমি একটু আগে দেখালাম পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক ফার্ম স্বল্পকালে তার স্বল্পকালীন ভারসাম্যে লোকসানও বহন করতে পারছে। তো লোকসানও যদি বহন করতে পারে, লোকসান বহন করে সে কি উৎপাদন চালিয়ে যাবে, বা কতক্ষণ উৎপাদন সে চালিয়ে যেতে পারবে, কতটা লোকসান ও কতটা অবধি লোকসান সে সহ্য করতে পারবে।
সেইটা বোঝানোর জন্য আমি এখানে কি করেছি, দুটো জিনিস ধরেছি। একটা হচ্ছে পাই ওয়ান, সেটা হচ্ছে যখন উৎপাদন চলছে তখন উৎপাদন চালু আছে এই অবস্থায় ফার্মের মুনাফা। আরেকটাকে ধরেছি পাই টু, তার মানে এটা হচ্ছে যখন উৎপাদন বন্ধ হয়ে গেছে তখন ফার্মের মুনাফা। তো জেনারেলি এই জায়গাটায় যখন ফার্মের মুনাফা, উৎপাদন বন্ধ থাকাকালীন ফার্মের মুনাফা, এটা সাধারণত ঋণাত্মক মুনাফা, মানে লসের দিকেই যাবে। ফার্ম বন্ধ হয়ে গেছে মানে ফার্মের তো কিছু লস হচ্ছে। হ্যাঁ, কী লস হচ্ছে সেটা আমরা দেখব। তাহলে সবসময় কী হবে, উৎপাদন চালু থাকাকালীন ফার্মের মুনাফা উৎপাদন বন্ধ থাকাকালীন ফার্মের মুনাফার থেকে বেশি অথবা অনিদেন পক্ষে সমান তো হবেই। তার মানে পাই ওয়ান গ্রেটার দ্যান ইকুয়াল টু পাই টু। পাই ওয়ান সবসময়ই কী হতে হবে, গ্রেটার দ্যান ইকুয়াল টু পাই টু। এখন পাই ওয়ান, আমরা যেটাকে পাই ওয়ান লিখেছি, পাই ওয়ান লেখাটাকে, পাই ওয়ানটাকে যদি আমরা ভাঙি তাহলে পাই ওয়ানটা কীরকমভাবে পেলাম, সেই সময়কার টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্টটা যদি বাদ দিই তাহলে আমরা কি পাবো, পাই ওয়ান। সেই সময়কার টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্ট বাদ দিলে আমরা পাচ্ছি পাই ওয়ান। আর যদি পাই টু বার করতে হয়, পাই টু বার করতে হলে আমরা কী পাবো, সেই সময়কার পাই টু যদি বার করতে হয় তাহলে সেটা দেখব সেই সময়কার মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে আমরা পাবো পাই টু। ঠিক আছে, এইবার আমরা জানি কি, এখানটাতে আমি যদি এই জায়গাটাতে আসি, টোটাল রেভিনিউটার ক্ষেত্রে আসি, টোটাল রেভিনিউটা এই পাই ওয়ানের দিকে দেখি, এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিকে দিচ্ছি। টোটাল রেভিনিউটা কী হবে, টোটাল রেভিনিউ টোটাল ফিক্সড কস্ট আর টোটাল ভেরিয়েবল কস্টের যোগফল। টোটাল কস্ট থেকে মানে টোটাল কস্ট আমরা কী পাই, টোটাল কস্ট হচ্ছে টোটাল ফিক্সড কস্ট আর টোটাল ভেরিয়েবল কস্টের যোগফল। সেই জিনিসটা টোটাল কস্ট, সেটা আমরা দেখতে পাচ্ছি, সেইটা আমাদের কি হচ্ছে, এটা এখানেও যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট নিই তাহলে আমরা এইখানে কি পাবো, এই জায়গায় আমাদের হয়ে যাবে, এখানে আমরা পাবো যেটা, সেটা হচ্ছে টোটাল রেভিনিউ থেকে আমাদের বাদ যাবে, টোটাল রেভিনিউ থেকে এখানে আমাদের বাদ যাবে, এখানেও সেই টিএফসি টু প্লাস টিভিসি টু, এটা আমরা পাবো। তাহলে এই জায়গা থেকে, হ্যাঁ, এখান থেকে এইবার আমরা জানি যেহেতু এখানে উৎপাদন বন্ধ হয়ে গেছে, উৎপাদন যদি বন্ধ থাকে, এখানে পাই টুর ক্ষেত্রে উৎপাদন বন্ধ, পাই টু এর সময় পাই টু যখন আমরা লিখেছি, পাই টুর ক্ষেত্রে উৎপাদনটা কী হচ্ছে, পাই টু বোঝাচ্ছে উৎপাদন বন্ধ থাকাকালীন, পাই টু বোঝাচ্ছে উৎপাদন বন্ধ থাকাকালীন। তাহলে পাই টুর ক্ষেত্রে আমরা কি পাবো, পাই টুর ক্ষেত্রে আমরা যেটা পাবো, হ্যাঁ, সেই ক্ষেত্রে তাহলে তখন তো উৎপাদন বন্ধ আছে মানে পরিবর্তনশীল ব্যয় থাকবে না, টিভিসি টু সেটা কি হয়ে যাবে, টিভিসি টুটা জিরো হয়ে যাবে। তাহলে উৎপাদন যদি বন্ধ থাকে তাহলে কোনো পরিবর্তনশীল ব্যয় থাকবে না। তাহলে আমরা কি পেলাম, তাহলে আমরা এইখানটাকে যদি ভাঙি তাহলে এই জায়গাটাকে আমি ব্র্যাকেট ওপেন করছি, টিআর ওয়ান মাইনাস, ঠিক আছে, টিআর ওয়ান মাইনাস টিএফসি ওয়ান মাইনাস টিভিসি ওয়ান, এটা কি হতে হবে, গ্রেটার দ্যান ইকুয়াল টু টিআর টু মাইনাস টিভিসি টু, টিভিসি টু বলছি, সরি, টিএফসি টু, টিএফসি টু, টিআর ওয়ান মাইনাস টিএফসি ওয়ান মাইনাস টিভিসি ওয়ান ইজ ইকাল টু টিআর ওয়ান মাইনাস টিএফসি টু, ঠিক আছে, এইটা আমরা পেলাম। এখন এই জায়গা থেকে যদি আমরা এগোই, হ্যাঁ, এইখানটা থেকে আমরা যদি এগোই, আরও যদি ভাবি উৎপাদন বন্ধ আছে মানে আমার টিআর টুটাও কত হচ্ছে, উৎপাদন বন্ধ মানে আমি তো আর কিছু বিক্রি করছি না, টিআর টুটাও আমার জিরো হয়ে যাচ্ছে। তার মানে আমি কী পেলাম, টিআর ওয়ান মাইনাস টিএফসি ওয়ান মাইনাস টিভিসি ওয়ান, সেটা লেস দ্যান গ্রেটার দ্যান ইকুয়াল টু মাইনাস টিএফসি টু। এইবার আমরা কি জানি, আমরা, আচ্ছা আমি এখানে আরেকটা স্টেপ করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। টিআর ওয়ান মাইনাস টিভিসি ওয়ান ইজ ইকাল টু গ্রেটার দ্যান ইকুয়াল টু টিএফসি ওয়ান মাইনাস টিএফসি টু। এবার আমরা জানি যে টিএফসি উৎপাদনের স্থির ব্যয় সর্বদাই স্থির থাকে,
উৎপাদনের স্থির ব্যয় যেহেতু সর্বদাই স্থির থাকে, তাই জন্য TFC1 এবং TFC2 এরা দুজন পরস্পর সমান হবে। TFC1 এবং TFC2 পরস্পর সমান হওয়া মানে এই পোর্শনটা 0 হয়ে যাওয়া। তার মানে আমরা কি পাচ্ছি, TR1 মাইনাস TVC1 সেটা কি হবে, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, বা TR1 গ্রেটার দ্যান ইকুয়াল টু TVC1। তাহলে এখানে আমি যদি উৎপাদনের পরিমাণ দিয়ে দুটোকে ভাগ করি, তাহলে আমরা উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে পাবো TR1/Q, দুপাশেই আমি উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করছি, ইজ ইকুয়াল টু গ্রেটার দ্যান ইকুয়াল টু TVC1/Q। তার মানে এখানে TR1/Q মানে এখানে আমরা পেলাম অ্যাভারেজ রেভিনিউ, আর এটা পেলাম অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। হ্যাঁ, আর আমরা জানি যেহেতু P ইকুয়াল টু AR, পূর্ণাঙ্গ যে কোনো বাজারই P AR এর সাথে সমান নয়, তাহলে P ইকুয়াল টু AR সেটা গ্রেটার দ্যান ইকুয়াল টু AVC। অর্থাৎ দ্রব্যের দাম যতক্ষণ অবধি গড় পরিবর্তনশীল ব্যয়ের সাথে সমান অথবা তার থেকে বেশি হবে, ততক্ষণ অবধি ফার্ম উৎপাদন চালিয়ে যাবে। কিন্তু গড় পরিবর্তনশীল ব্যয়ের থেকে যদি কম হয় দ্রব্যের দাম, তাহলে সে আর উৎপাদন চালাবে না। তার মানে আমরা কী বলতে পারি, দ্রব্যের দাম গড় পরিবর্তনশীল ব্যয়ের সাথে সমান হলে সমান অথবা লিখব না, পরিবর্তনশীল ব্যয়ের সাথেও লিখছি না, আমরা লিখছি যে গড় পরিবর্তনশীল ব্যয়ের চেয়ে বেশি অথবা অন্ততপক্ষে সমান হলে উৎপাদক তার উৎপাদন কাজ চালিয়ে যাবেন। কিন্তু P যদি লেস দ্যান AVC হয়, তাহলে উৎপাদন কি হবে, বন্ধ করে দেওয়া হবে। P লেস দ্যান AVC হলে উৎপাদন উনি বন্ধ করে দেবেন। কারণটা এখানে আমরা বলে দিলাম। আচ্ছা, আরও ভালো করে যদি, এটা তো ম্যাথমেটিক্যালি বুঝলাম, আমরা দেখি যে কারখানা বন্ধ করে দিলেও উৎপাদককে কিছু লোকসান বহন করতেই হয়। উৎপাদনের কিছু ব্যয় থাকে, স্থির ব্যয় থাকে। যখন স্বল্পকালে উৎপাদন বন্ধ করছেন, তখন তাকে স্থির ব্যয় বহন করে যেতে হয়। ধরা যাক স্থির ব্যয় 100 টাকা, হ্যাঁ, আর দ্রব্যের দাম আমরা দেখছি 80 টাকা। এখন আমি দেখছি উৎপাদন যদি বন্ধ করে দিই, তাহলে আর আমি বিক্রি করে পাচ্ছি 90 টাকা, 80 টাকা বললাম না, তাহলে আমি বিক্রি করে পাচ্ছি 90 টাকা, আর এদিকে আমার স্থির ব্যয় হচ্ছে, এই মোট উৎপাদন ব্যয় হচ্ছে 100 টাকা। তাহলে আমি দেখছি স্থির ব্যয় হয়তো 100 টাকা, তাহলে 90 টাকার তুললেও আমি 10 টাকা তুলে নিতে পারছি না, সেই জন্য আমি এখানে উৎপাদন বন্ধ করে দিতে পারছি। ঠিক আছে, তাহলে এই জায়গাটা আমরা বলছি যে কতক্ষণ অবধি সে উৎপাদন চালিয়ে যাবে, যতক্ষণ না দ্রব্যের দাম, আমরা কী বলতে পারি, দ্রব্যের দাম যতক্ষণ না AVCর থেকে কম হবে, ততক্ষণ সে উৎপাদন চালিয়ে যাবে। এবার এটাকে আমরা ছবি দিয়ে দেখি। বলছিলাম যে পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজারে ফার্ম স্বল্পকালে লোকসান বহন করেও উৎপাদন চালিয়ে যেতে পারে। সেটা বলার সময় বলতে গিয়ে যেটা আমরা দেখিয়েছি যে কতক্ষণ অবধি সে উৎপাদন চালিয়ে যাবে, যতক্ষণ তার দ্রব্যের দাম তার গড় পরিবর্তনশীল ব্যয়ের সাথে সমান অথবা তার থেকে বেশি হবে। এই জায়গাটা আমি যখন বলতে যাচ্ছিলাম, এখানটা বলতে গিয়ে আমার স্লিপ অফ টাঙে একটুখানি কনফিউশন হয়ে গেছে, তোমাদের হয়তো বুঝতে একটু অসুবিধা হতে পারে সেই জায়গাটায়। সেই জন্য আমি ছবি দিয়ে ব্যাপারটাকে আরও ক্লিয়ার করে দিচ্ছি। ব্যাপারটাকে ক্লিয়ার করার জন্য আমি এখানে প্রথমে
আমি এখানে একটা ছবি এঁকেছি, যার লম্ব অক্ষে আমি যাবতীয় আর্থিক বিষয় যেমন দ্রব্যের দাম, মোট আয়, গড় আয়, প্রান্তিক আয়, মোট ব্যয়, গড় ব্যয়, প্রান্তিক ব্যয় সব মেপেছি। আর এখানে ও কিউ এই পরিমাণ অক্ষ, এর নিচেরটা হচ্ছে অনুভূমিক অক্ষটা হচ্ছে পরিমাণ অক্ষ। এই জায়গায় হলো এইখানটাতে আমি এবার দুটো পয়েন্ট তৈরি করছি। দুটো পয়েন্ট হচ্ছে আমাদের, একটা হচ্ছে এভিসি রেখার ন্যূনতম বিন্দু, এটা হচ্ছে এ, আর এমসি রেখার ন্যূনতম বিন্দু, এমসি বলছি, এসি রেখার ন্যূনতম বিন্দু, তাকে নাম দিলাম বি। এবার দেখি তারা কতক্ষণ অবধি উৎপাদন চালাবে আর কতক্ষণ উৎপাদন বন্ধ করে দেবে। যদি দ্রব্যের দাম তার গড় ব্যয়ের থেকেও বেশি হয় তাহলে কি হবে দেখা যাক। আমি এখানে প্রথমে এই যে একদম ওপর দিয়ে একটা এআর ইকুয়াল টু দ্রব্যের দামটা যদি আমি P1 ধরি, দ্রব্যের দাম যদি আমি এখানে P1 ধরি, তাহলে আমাদের এইখানটা ভারসাম্য বিন্দু পাচ্ছি, E1-এ ভারসাম্য বিন্দু পাচ্ছি। E1-এ যদি ভারসাম্য বিন্দু পাই, ভারসাম্য বিন্দু অনুযায়ী আমাদের কি হচ্ছে, E1 ভারসাম্য বিন্দু হলে আমাদের উৎপাদন হচ্ছে Q1। তার মানে এখানে আমার মোট আয় ও P1 E1 Q1। তার মানে আমার এখানে মোট আয়, প্রথমে আমার 1 নম্বর কেসে মোট আয় হচ্ছে, টোটাল রেভিনিউ হলো ও P1 E1 Q1, চতুর্ভুজ ও P1 E1 Q1, চতুর্ভুজ ও P1 E1 Q1। আর মোট ব্যয় যদি দেখি তাহলে মোট ব্যয় রেখাকে ছেদ করেছে কোথায়, এইখানটায়, এই যে এই বিন্দুটাকে আমি নাম দিলাম, ধরা যাক মোট ব্যয় রেখাটাকে যেখানে ছেদ করেছে, এই মোট ব্যয় বলছি, গড় ব্যয় রেখাকে যেখানে ছেদ করেছে তার নাম দিলাম, এখানটা আমি C1 দিলাম আর এখানে আমি X1 দিলাম। তাহলে মোট ব্যয় কতটা, মোট ব্যয় হচ্ছে টিসি হয়েছে এখানে চতুর্ভুজ ও C1 X1 Q1। তাহলে এইখানে মোট আয় মোট ব্যয়ের থেকে বেশি, তার মানে মোট আয়টা স্বাভাবিকভাবেই মোট ব্যয়ের থেকে এখানে বেশি। তাহলে এইখানে সে উৎপাদন কি করবে, চালিয়ে যাবে, উৎপাদন চালিয়ে যাবে বা উৎপাদন বাড়াবে। এইবার যদি গড় ব্যয় রেখাটাকে, এই গড় ব্যয় বলছি, গড় আয় রেখাটাকে আমি যদি এই বি বিন্দু দিয়ে পাস করি, মানে আমার মোট ব্যয়, এই দ্রব্যের দাম ধরছি আমি P2, দ্রব্যের দাম ধরলাম আমি P2, এইখানের এই P2 বিন্দুটা, এটা হচ্ছে P2 বিন্দু। তাহলে এই জায়গা থেকে যদি আমরা দেখি তখন আমাদের উৎপাদনের পরিমাণ Q2, অর্থাৎ আমরা এখানে যেটা পাবো OP1। তাহলে এইখানে 2 নম্বর কেসে আমার যা হলো, 2 নম্বর কেসে দেখতে পাচ্ছি যে আমার টোটাল রেভিনিউ হচ্ছে, আমরা টোটাল রেভিনিউ যদি পাই তাহলে হচ্ছে ও P2 B Q2, আর টোটাল কস্ট পেলাম, টোটাল কস্টও যদি দেখি সেও হচ্ছে কত, ও P2 B Q2। তাহলে টোটাল রেভিনিউ আর টোটাল কস্ট সমান হওয়া মানে টোটাল রেভিনিউ ইজ ইকাল টু টোটাল কস্ট। তার মানে এখন স্বাভাবিক মুনাফা অর্জন করছি, স্বাভাবিক মুনাফা অর্জন করলে আমরা উৎপাদন চালিয়ে যাব, এখানে উৎপাদন চালিয়ে যাওয়া হবে। তাহলে এই যে এখানে যে বি বিন্দুটা, এই বি বিন্দুকে বলা হয় আয় ব্যয়ের সমতার বিন্দু। এই বি বিন্দুকে বলে আয় ব্যয়ের সমতার বিন্দু। বি বিন্দুকে বলা হবে এই আয় ব্যয়ের সমতার বিন্দু, বা ইংলিশে একে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট অর্থাৎ যদি জিজ্ঞেস করা হয় যে পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজারে আয় ব্যয়ের সমতার বিন্দু কোনটি, আমরা বলবো পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজারে গড় ব্যয় রেখার ন্যূনতম বিন্দুটি হলো আয় ব্যয়ের সমতার বিন্দু বা ব্রেক ইভেন পয়েন্ট। এরপর দেখি যদি দ্রব্যের দাম P2 থেকেও কম হয়, P2 থেকে কম আমি ধরে নিলাম, ধরা যাক এই P3-তে একটা দাগ টানছি, এই একটা P3 হচ্ছে। আচ্ছা, আমি একটা জিনিস লিখতে ভুলেছি, সেটাকে আমি এখানে লিখছি। যখন ধরো আমি প্রথম যেটাকে করেছি, প্রথম যেটা নিয়েছি এটা হচ্ছে P1 নিয়েছি, তখন এটা ছিল AR1 ইকুয়াল টু MR1, যেহেতু এই বাজারে দ্রব্যের দাম এবং দ্রব্যের দাম গড় আয় এবং প্রান্তিক আয় পরস্পর সমান হয়। এবার যখন C1 নিয়েছি, C1 যখন নিলাম
তখন আমরা দেখি C1 নেওয়ার পরে আমরা দেখছি C1-এ যদি যাই তাহলে আমরা C1 বলছি সরি P2-তে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো তখন AR2 = MR2। আবার যখন আমি P3-তে গেলাম তখন আমার এটা হচ্ছে AR3 = MR3। তা এইখানটাই AR3 = MR3-তে এখানে আমার ভারসাম্য কোথায়? এই বিন্দুটাতে। এই বিন্দুটার নাম দিচ্ছি আমি E2, E3 দিয়ে দিই, কারণ এখানটায় যে x1টা এখানে তো আমার ভারসাম্য বিন্দু বি হয়েছে, বিটাকে আমি E2 বলেও ভাবতে পারি। তো এইখানটায় আমি এই E3 অনুযায়ী আমার উৎপাদনের পরিমাণ হচ্ছে Q3, উৎপাদনের পরিমাণ হলো Q3। তাহলে 3 নম্বর কেসে আমাদের কি হচ্ছে দেখা যাক। 3 নম্বর কেসটায় যখন আমরা দেখব, 3 নম্বর কেসটায় আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার মোট আয় হয়েছে, 3 নম্বর কেসে আমার মোট আয় হয়েছে চতুর্ভুজ OP3 E3Q3। আর মোট ব্যয় যদি দেখতে হয় তাহলে এখান থেকে একটু ওপরে উঠে যেতে হবে। আর ওপরে উঠে গিয়ে আমি যদি দেখি মোট ব্যয়টা, এটার নাম দিলাম C3, এই যে এই বিন্দুটা এখানে নাম দিলাম C3 আর এটার নাম দিলাম X3। তাহলে এখানে আমার মোট ব্যয় হয়েছে, টোটাল কস্ট হয়েছে ও চতুর্ভুজ OC3 X3 Q3। তাহলে এই জায়গাটাতে আমার মোট ব্যয়টা মোট আয়ের থেকে বেশি হয়েছে। তার মানে এখানে আমি লোকসান করছি, কিন্তু এই লোকসানের পরিমাণটা আমার কতটা? যদি আমি কারখানা বন্ধ করে দিই তাহলে আমার লস হবে কতটা? কারখানা বন্ধ করে দিলে এই জায়গায় আমার এই এসি আর এভিসির গ্যাপটা আমার লস হবে। এসি আর এভিসির গ্যাপটা কী বোঝায় সেটা আমরা রাফলি দেখে নিই। আমরা জানি যে টোটাল কস্ট কীরমভাবে বেরোয়। তাহলে টোটাল কস্ট বার করার জন্য আমাদের নিয়ম হচ্ছে, টোটাল কস্ট হচ্ছে স্বল্পকালের মোট ব্যয় হচ্ছে মোট স্থির ব্যয় যোগ মোট পরিবর্তনশীল ব্যয়। এখন মোট স্থির, এবার টোটাল কস্টকে যদি আমি কিউ দিয়ে ভাগ করে দিই তাহলে এদিকেও দুটোকে কিউ দিয়ে ভাগ করব, তাহলে TFC/Q প্লাস TVC/Q। এখন টোটাল, তাহলে এটা হচ্ছে অ্যাভারেজ কস্ট পাওয়া গেল, এটা হলো অ্যাভারেজ ফিক্সড কস্ট পাওয়া গেল, আর এটা হলো অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট পাওয়া গেল। তাহলে এসি থেকে এভিসি বাদ দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে অ্যাভারেজ ফিক্সড কস্ট। তাহলে এই এসি আর এভিসির যে গ্যাপটা, এই গ্যাপটা আমাকে সবসময় কী বোঝাবে? এই গ্যাপটা বোঝাবে এএফসি। তাহলে এখানে আমি কতটা লস করছি? আমি এমনিতে পুরো, যদি আমি এখানে কারখানা বন্ধ করে দিই তাহলে আমাকে লস করতে হবে, যদি আমি কারখানা এখানে বন্ধ করে দিই তাহলে আমার লস হবে এইখান থেকে এতটা লস, এই এসি এভিসির পুরো গ্যাপটা লস। কিন্তু যদি আমি কারখানা চালিয়ে যাই তাহলে আমি ফিক্সড কস্টের কিছুটা হলেও তুলে নিতে পারছি। মানে ব্যাপারটা এই রকমভাবে ভাবতে পারো যে আমি যদি কারখানা বন্ধ করে দিই তাহলে আমার লস হচ্ছে 100 টাকা, আর কারখানা চালিয়ে গেলে আমার লস হবে 90 টাকা। তাহলে এই অবস্থায় অবভিয়াসলি আমি কারখানা চালিয়ে যাব। এই অবস্থায় আমি কি করব? আমার কারখানাটাকে চালিয়ে যাব, তাহলে এই জায়গাটায় উৎপাদন চলবে। তাহলে এখানে লোকসানের পরিমাণ, যখন লোকসানের পরিমাণটা কি, লোকসানের পরিমাণটা তার মোট স্থির ব্যয়ের থেকে কম, লোকসানের পরিমাণটা কি হচ্ছে? তার মোট স্থির ব্যয়ের থেকে কম। লোকসানের পরিমাণটাতেও যেহেতু মোট স্থির ব্যয়ের থেকে কম, সেহেতু উৎপাদন কী হবে? উৎপাদন চলবে, এখানে উৎপাদন সে চালিয়ে যাবে। এই জায়গায় তিনি উৎপাদন চালিয়ে যাবেন, উৎপাদন চালিয়ে যাবেন। কিন্তু যদি আমাদের এই রেখাটা, এবার যদি আমার দ্রব্যের দাম আরও কমে, যদি কমে, আমি এই এ বিন্দু দিয়ে পাস করাচ্ছি, তাহলে হলো এটা হচ্ছে P4 অনুযায়ী আমাদের ভারসাম্য বিন্দু এইটা এ অনুযায়ী আমার উৎপাদনের পরিমাণ হচ্ছে Q4, এবং এটাকে আমি নাম দিলাম AR4 = MR4। তাহলে এইখানে আমরা কি পাচ্ছি? এই জায়গায় আমার লসের পরিমাণ কতটা? লসের পরিমাণ পুরো ফিক্সড কস্টটাই লস হচ্ছে। মানে আমার কারখানা বন্ধ করে দিলেও লস হচ্ছে কত? 100 টাকা। কারখানা চালিয়ে গেলেও লস হবে কত? 100 টাকা। তাহলে এই জায়গায় যখন আমি 4 নম্বর কেসটায় এলাম, 4 নম্বর কেস অনুযায়ী আমাদের ছবি অনুযায়ী আমাদের মোট আয় হচ্ছে, টোটাল রেভিনিউ হলো চতুর্ভুজ
P4 A Q4, আর মোট ব্যয় হলো, তাহলে আমি দেখছি ও C4, আচ্ছা এখান থেকে আমি নামটা দিইনি, এটাকে যদি আমি তুলি, এটাকে আমি X4 বলছি, আর এইখানে এই যে এই জায়গাটা, এই X4 থেকে X4, এটা হচ্ছে X4, এই X4 থেকে যেখানে গিয়ে টাচ করবে সেটা হচ্ছে C4, ঠিক আছে? X4 যেখানে গিয়ে টাচ করবে সেটা হচ্ছে C4। তাহলে আমি যদি পাই, তাহলে আমি পাচ্ছি C4 X4 Q4, এইটা হচ্ছে আমার মোট ব্যয়। তার মানে এখানে আমার লস কতটা? লস হচ্ছে আমার পুরো এই পোর্শনটা লস, এই যে P4 A X4 C4, তার মানে আমার লস সমান সমান হচ্ছে চতুর্ভুজ P4 A X4 C4, এই পোর্শনটা হলো গিয়ে আমার লস। তাহলে এই পোর্শনটার লস, তাহলে এখানে আমার কারখানা চালিয়ে গেলেও যা হবে, কারখানা বন্ধ করে দিলেও ততটাই লস হবে। সেই জন্য এই এ বিন্দু এই অবস্থায় এখানে কি করে, সে উৎপাদন বন্ধ করে দিতে চায়। তো এই জায়গাটাকে আমরা বলি, এ বিন্দুকে বলা হয় উৎপাদন বন্ধের বিন্দু। উৎপাদন বন্ধের বিন্দু, এ বিন্দুকে আমরা বলি উৎপাদন বন্ধের বিন্দু। তো এইখানটাতে এই জায়গায় উৎপাদক উৎপাদন চালিয়ে যাওয়া এবং উৎপাদন বন্ধ করে দেওয়ার মধ্যে নিরপেক্ষ থাকেন। উৎপাদক উৎপাদন চালিয়ে যাওয়া এবং উৎপাদন বন্ধ করার মধ্যে নিরপেক্ষ থাকেন। বাস্তবে উনি উৎপাদন চালিয়ে যেতে পারেন কিছুদিন অবধি, যদি দেখেন যে ভবিষ্যতে ওনার রিকভার করার সম্ভাবনা আছে। তাহলে পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজারে উৎপাদন বন্ধের বিন্দু কোনটি? পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজারে উৎপাদন বন্ধের বিন্দু হলো আমার গড় পরিবর্তনশীল ব্যয়রেখার ন্যূনতম বিন্দুটিকেই আমরা বলা হয় উৎপাদন বন্ধের বিন্দু। অর্থাৎ পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজারে গড় পরিবর্তনশীল ব্যয়রেখার ন্যূনতম বিন্দুকেই বলা হবে উৎপাদন বন্ধের বিন্দু। এই যে এ বিন্দু এখানে হলো উৎপাদন বন্ধের বিন্দু, এ বিন্দুটা হলো উৎপাদন বন্ধের বিন্দু। আর দ্রব্যের দাম যদি P4 থেকেও কমে, এই দ্রব্যের দাম যদি P4 থেকেও কমে যায়, তাহলে আর কেউ উৎপাদন চালিয়ে যাবেন না। তার মানে তখন বাজারে যোগানের পরিমাণটা শূন্য হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ফার্ম বাজারে উৎপাদনটা শুরু করছে কোত্থেকে? বাজারে ফার্ম উৎপাদন শুরু করছে এই এ বিন্দু থেকে। এ বিন্দু থেকে আস্তে আস্তে তারপর যত দাম বাড়ছে তত সেই উৎপাদন চালিয়েই যাচ্ছে। এই বি বিন্দুতে গিয়ে তার ব্রেক ইভেন হচ্ছে, মানে আয় ব্যয় পরস্পর সমান হচ্ছে। আবার E1-এ গেলে তার আয়ের থেকে ব্যয় বেশি, এই ব্যয়ের থেকে আয় বেশি হচ্ছে। তাহলে এই যে এই পয়েন্টগুলোকে যদি জুড়ে দিই, এই পয়েন্টগুলোকে জুড়লে এই এমসি রেখার ওপর দিয়েই একটা রেখে যাচ্ছে, এমসি রেখার ওপরেই এরকম একটা রেখা তৈরি হচ্ছে। এইটাই হচ্ছে তাহলে ফার্ম যে কতটা যোগান দেবে, ফার্ম বাজারে কতটা কী যোগান দেবে। যোগান অপেক্ষক আমাদের দ্রব্যের দামের সাথে দ্রব্যের যোগানের সম্পর্ক দেখায়। আমরা এখানে দেখছি ফার্মটা P4 দামে বাজারে OQ4 যোগান দিচ্ছে, P3 দামে বাজারে OQ3 যোগান দিচ্ছে, P2 দামে বাজারে OQ2 যোগান দিচ্ছে, P1 দামে বাজারে OQ1 যোগান দিচ্ছে, আরও দাম এইভাবে যোগান দিচ্ছে। তার মানে দাম যোগান দিতে শুরু করেছে সে কোথা থেকে? P4 থেকে। তাহলে তারপর যেমন যেমন দাম বেড়েছে সে যোগান দিচ্ছে, এই কারণে যোগানও বাড়াচ্ছে। এই জন্য বলা হয় পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন যোগানরেখা হলো গড় পরিবর্তনশীল ব্যয়রেখার ন্যূনতম বিন্দু থেকে শুরু করে এমসি রেখার ঊর্ধ্বমুখী অংশ। আবার বলছি, পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজারে ফার্মের, আমি লিখি তাহলে তোমাদের আরও বুঝতে মনে রাখতে সুবিধা হবে। পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজারে ফার্মের স্বল্পকালীন যোগানরেখা হলো বা যোগানরেখা হবে, চাইলে যোগানরেখা হবে এভিসি রেখার
ন্যূনতম বিন্দু থেকে শুরু করে, এবিসি রেখার ন্যূনতম বিন্দু থেকে শুরু করে, এবিসি রেখার ন্যূনতম বিন্দু থেকে শুরু করলাম করে এমসি রেখার ঊর্ধ্বমুখী অংশ, এবিসি রেখার ন্যূনতম বিন্দু থেকে শুরু করে এমসি রেখার ঊর্ধ্বমুখী অংশ। তাহলে পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজারে ফার্মের আমরা কি পেলাম? স্বল্পকালীন যোগান রেখা, সেটা হচ্ছে আমরা পেলাম যে এবিসি রেখার ন্যূনতম বিন্দু থেকে শুরু করে এমসি রেখার ঊর্ধ্বমুখী অংশটাই হলো পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজারে ফার্মের স্বল্পকালীন যোগান রেখা।